আমি গা ধুতে যাচ্ছি, ওইখানে মেরে দিয়েছে। আমার আগুন জ্বলে, আমার ক্ষমতা নেই। আমি শুধু চাই না যে তামান্না চলে গেছে, তামান্নার মতো আর কেউ যাক। দোয়া করেন একটু মাথায় হাত দিয়ে, মাথায়। তামান্না চলে যাওয়ার পরে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো আমার আর কিছু করার নেই, পিছনে দেওয়াল ছাড়া কিছু নেই। আল্লাহর কাছে দোয়া করো, আমার ছেলেটুকু ভালো থাকুক, কবরে ফিরে আসবে ভালো। অন্য দিনের মতন আজকেও আমরা নির্বাচনী প্রচার কভার করতে এলেও আজকের পরিবেশটা একটু অন্য। আমরা এই মুহূর্তে রয়েছি এই এলাকার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের সঙ্গে, যার আরেকটি পরিচয়, তিনি তামান্নার মা। সেই তামান্না গত বছরের উপনির্বাচনের ফল ঘোষণার দিনকে একটি রাজনৈতিক অশান্তিকে কেন্দ্র করে যার প্রাণ ঝরে গিয়েছিল। পুলিশে কি আমার ছেলেকে দেখতে রাতে এই নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার করছেন, নিজেদের মতো করে নিজেদের কথা বলছেন, সমস্যার কথা তুলে ধরছেন, জিতে এলে কি কি করবেন সেই সব প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি প্রচারে বেরিয়ে আপনার এলাকার ভোটারদের সামনে কোন কথাগুলি বলছেন? আমি মিথ্যা পরিশোধে দেব না, দিয়ে বেশি বড় বড় ডায়লগ দেব না। আমার যেটা চোখে আমি যেগুলো দেখেছি সেগুলোই আমি আর আগেও বলে এসেছি। আমার ছোট্ট সোনা তামান্না চলে গেছে, তামান্নাকে ফিরে পাবো না। তারপরে থেকে আমার একটাই কথা, কোনো শিক্ষা সমাজ নেই, স্কুল বন্ধ হওয়ার, কালীগঞ্জ অঞ্চলের স্কুলগুলো সব বন্ধ হওয়ার মুখে। তো আগেও বলেছি ওই স্কুলগুলোর দিকে নজর দিতে, স্কুলগুলো ঠিকঠাকভাবে পড়াশোনা করানোর জন্য চালু রাখতে। তো আমি যদি জয়ী হই তাহলে আমি ওই দিকেই নজর দেব। ঘরে ঘরে যে বেকার যুবক যুবতী ছেলেমেয়েরা আছে, এখানে যে কলকারখানাগুলো বন্ধ রাখা হয়েছে, তো ওগুলো খোলার ব্যবস্থা করে খুলে দেওয়া দিয়ে বেকার ছেলেদেরকে তাদের হাতে একটা করে কাজ তুলে দেব। এই যে ঘাট, যে ঘাটে বল্লভপাড়ার ঘাট, বাচ্চা ছেলেটা 15 বছরের ছেলেটা মারা গেল, ওকে বাঁচানোর মতো কেউ ছিল না। ওখানে যদি একটা ওভারব্রিজ থাকতো তাহলে ওই নৌকায় এমন হয়ে জীবন দিতে হতো না। মানে ওখানে গেছি তো শোনা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে মাসে একটা করে মারা যান। তো এগুলো একান্তই সরকারের দেখা দরকার, যেগুলো দেখে না। ওখানে যে ড্রাগ হয় ঘাটের, সেগুলো মুনাফাগুলো নেয়, আর কোনো নেই, ওদের সেফটি নেই। তো আমি এগুলো 100 বার দেখতে চাই যে ওখানে যদি বা একটা স্পিড বোট থাকতো তাহলেও বাঁচানো যেত। তারপর একটা যদি লাইফ জ্যাকেট থাকতো তাহলেও হয়তো ছেলেটাকে চেষ্টা করতো বাঁচানোর। তো ওগুলো আমি দেখবো, ওগুলা দেখার চেষ্টা করব। দিদি, এইমাত্র একটা আজান শেষ হলো, আমরা যতদূর জানি সেদিনও একটা আজান হয়েছিল। সেই আজানের পরেই আপনি তামান্নাকে স্নানের কথা, খেতে যাওয়ার কথা বলছিলেন। তারপরেই তার পীড়াপিড়িতে তাকে পুকুর ঘাটে নিয়ে যাওয়ার পথের সেই দুর্ঘটনা কিভাবে কাটলো? তারপর থেকে আপনারা এই এতগুলো দিন কাটালেন কিভাবে?
আমার সেই মুহূর্তে আজ পর্যন্ত যতবার নিঃশ্বাস ফেলি নেই তামান্না, ভাবি না, আছে আমার মধ্যে, আছে আমার। এমন মনে হয় যে সব সময় তামান্না আমার চোখে চোখে আছে। এখন প্রচারে বার হয়ে তো বুঝতে না হয়, হয়তো আমি মানুষের সঙ্গে না মিশলে বুঝতে পারতাম না যে এদের মধ্যে আমি তামান্নাকে খুঁজে পাচ্ছি। যতটা বাচ্চা আছে ওদেরকে একটু আদর করে দিলেই মনটা কেমন আমার শান্তি আসে। মনে হয় এদের মধ্যে কেউ না কেউ হয়তো তামান্না, এমন মনে হয় বুকে জড়িয়ে নিলেই সেই শান্তিটা অনুভব করি যে আমার তামান্না। তো আমার এমনভাবে দিন কাটছে, আমার প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে তামান্না জড়িয়েই আছে। আমি নেই এমন কোনো সময়তে ভাবতে পারি না। রাতে যখন শুয়ে যাই তখন একটা বালিশ রেখে দিই, ওখানে আমার মেয়ে শুয়ে আছে, এমন আমার ভাবনা আসে। তো ওর আব্বু বলে, তামান্নার আব্বু বলে যে নেই তামান্না। তো ঘুমের মধ্যে হয়তো আমি কোন সময় বলি যে বাবু আগে এসো, এমন বলি। তো ওর আব্বু ওটাই মেনে নেয় যে ঠিক আছে, হয়তো ওর জায়গাটা রেখেছে মেয়ের জন্য, তো থাক, ওই জায়গাটা মেয়ের জন্যই রাখা থাক। তো এই জন্যই আমার দিন কেটে যায়। আর যখনই ভাবি যে আমার তামান্না নিয়ে আমি একা, তখন মনে হয় আকাশ পাতাল আমার সব এক হয়ে গেল, আকাশ ভেঙে মাথার উপর পড়ছে। তার জন্য আমি ভাবতে চাই না যে তামান্না নেই, সবসময় ভাবি তামান্না আছে, আমার মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, সবার মধ্যে আছে। না, তামান্না আপনাদের মধ্যে আপনার সঙ্গে খুব ভালোভাবেই রয়েছেন। তার কারণ আমরা অন্তত যেটা দেখলাম বা দেখছি সেটা হচ্ছে দেয়াল জুড়ে যতই বড় বড় করে সাবিনা ইয়াসমিনের নাম লেখা থাকুক না কেন, আপনি যখনই প্রচারে যাচ্ছেন লোকে তামান্নার মা এসেছে, তামান্নার মা এসেছে, সেই সময় আপনাকে একটা কথা বারবার বলতে শোনা গেছে, আমার তো আর কিছুই থাকলো না, আপনার তো আর কিছুই থাকলো না। আপনার নেতৃত্বের কাছেও বলতে শোনা গেছে যে আপনি কাজ করতে চান, সমাজের হয়ে কাজ করতে চান। তো সেখান থেকে এই যে রাজনীতিতে নেমে পড়া, এটা কিভাবে সম্ভব হলো? আমি সব সময় আমার নেত্রীদের দেখা করতে এসেছে, মীনাক্ষী, সেলিমদা, বিমানবাবু, আমি সবাইকে সব সময় বলেছি যে আমি কাজের মধ্যেই থাকতে চাই আর আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আমি ওদেরকে বলেছি, ওদেরকে আমার এমন লেগেছে, এমন আপন লেগেছে। আমি মীনাক্ষীদিকে এখনও বলি যে অত বড় মাপের মানুষ যখন আমি সামনাসামনি আসি তখন আমি বলি যে তুমি আমার বোন মনে হয়। আমি এমন বলি যে তুমি কি আমার বোন, আমার ছোট বোন মনে হয়। আমি তুমি বলে দিই তখন। দূরে যাই তখন আপনি বলি, আবার কাছে আসলে তখন গাল দুটো টিপে দিয়ে বলি আমার ছোট্ট বোন, এমন বলি। তো তার জন্য আমার আর সেলিমদার সবাই, মানে উপর মহলে যারাই আছে সবাই এত আপন, ওরাও আমাকে তুই তুই বলে। তো আমি সবাইকে বলি যে ও হয়তো আমাকেও ওরা নিজের বোনের মতো করে নিয়েছে, ওই জন্য ওদেরকে আমি এমনই ভাড়াপন দিয়েছি যে ওরা আমার গার্জেন, এখন ভবিষ্যতের গার্জেন। ওরা যা করবে, যেমন বলবে আমি তেমনই করব। আমি ওদেরকে সেই ওইটা বলেছিলাম, তার জন্যই আমাকে এই প্রস্তাবটা দিয়েছিল। আর ওরা কোনোদিন ভাবেনি যে আমি না বলবো, তাই আমি ওদেরকে নাও বলতে পারিনি। কেন আমি আগে ওদেরকে বলে রেখেছি আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই, আমি আপনারা যা বলবেন আমি সেটাই শুনবো, এমন বলেছি। যেদিনকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিমান বোস, মোহাম্মদ সেলিমরা আপনার নাম ঘোষণা করলেন, আপনি কি প্রস্তুত ছিলেন না অবাক হয়েছিলেন? না, আমি সেই মুহূর্তে আমি তো কোনো সময় রাজনীতি তেমনভাবে, আমি রাজনীতির কিছুই তো, রাজনীতির রও তো জানি না আর বুঝিও না। তো সেই মুহূর্তে আমি খুব হয়েছিলাম, আমি মানসিকভাবে দুর্বল হয়েও পড়েছিলাম, কান্নাকাটিও করেছি, আমি অনেক কান্নাকাটিও করেছি। তো আমাকে মীনাক্ষীদি বলেছিল যে তুমি শক্ত থাকো, তুমি কিচ্ছু ভেবো না, যে দিদি আমার নাম হলো, আমার এটা ভুল হলো না তো, এমন আমি দিদিকে বলেছি। তো বলেছে না, কিচ্ছু ভুল হয়নি, তুমি শক্ত থাকো, তুমি কান্নাকাটি করো না, কিচ্ছু হবে না, এখন এই পরিস্থিতি ঠিক ঠান্ডা হয়ে যাবে, আর তুমিও কান্নাকাটি করো না, তুমি ভেঙে পড়ছো কেন, তুমি তো শক্ত। মানে এই কান্নাকাটিটা যেটা বলছেন সেটা হচ্ছে আপনার নাম ঘোষণার পরে যেটা একটা বিক্ষোভ দেখা না গিয়েছিল না, সেই সম্পর্কে? বিক্ষোভের জন্য নয়। আমি ভেবেছিলাম যে বিক্ষোভ তো ওটা আমি কিছু মনে করিনি, কেন ওটা ওরা দেখে নেবে, পার্টি দেখে নেবে। বিক্ষোভটার জন্য আমার কোনো ওইটাই আমি কিছু মনে করিনি। আমি মনে করেছি যে এত বড় একটা না দায়িত্ব দেওয়া হলো, এটা আমি তো পালন করতে পারবো না, অসম্ভব।
আমি অত এমন যোগ্যতা আমার নেই, এত বড় যোগ্যতায় আমি যেতে পারবো না, আমি পারবো না, এই পালন করতে পারবো না এমনভাবে সব দিক থেকে। আর আমি তো রাজনীতি করি না, জানি না, রাজনীতির কিছু বলতেও পারবো না। আমি শুধু অখিলেশ দাকে আমি বলছি, দাদা আমি কিচ্ছু জানি না, আমি শুধু চোখে যে মোলান্দি সব কিছু দেখেছি, তাই এই জন্য আমি বলতে পারি। আমি ওই ক্রিমিনালগুলোকে দেখি, জানি, ওদের হিস্টোরি জানি, ওই জন্য আমি বলতে পারি। তো বলছে তোমার কিচ্ছু দেখার দরকার নেই, তোমার কিচ্ছু বোঝার দরকার নাই, তুমি শুধু ওটাই বলবা, তোমার আর কিছু বলার দরকার নেই। তো যে আপনি এইমাত্র যেটা বললেন যে সেই দিনকে সেই লোকগুলো আপনার যেটা বললেন যে এখনো ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, দেখেছেন তাদেরকে, তারা সত্যি এখনো ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। তারা মানে গ্রেফতার হয়নি? না, গ্রেপ্তার হয়েছে 10 জন, তো এখনো ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াই ছাদে, পেয়ারা জমিতে, মাঠে, কোনো ক্ষেতে ধান কাটছে, ধানের সময় ধান কাটছে, পেয়ারার জমিতে বসে আড্ডা দিচ্ছে, ছাদে কবিতর উড়াচ্ছে, এমন প্রায় দেখা যায়। তখন পুলিশকে বলা হয় যে ওই ছাদে আছে, এখানে আছে, ওখানে আছে বলা হয়, পুলিশ সঙ্গে সঙ্গেই চলে আসে। এমন নয় যে পুলিশ আসে না, আমাদের মীরা আরোপি থেকে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। তো আসার পরে ওরা সঙ্গে সঙ্গে নেই, চলে গেছে। নেই মানে কোথায় চলে গেছে? মানে আর পাওয়া যাবে না, কোথায় চলে যায়। এবার ওরা কি করে জানতে পারে এটা তো আর আমি বলতে পারছি না। ওরা বুঝতে পারে যে পুলিশ আসছে। তো তাহলে কি আপনাদের সন্দেহ হয় যে পুলিশের মধ্যে থেকে কেউ ওদেরকে খবর দিয়ে দিচ্ছে? আমি তো এমন এটা সন্দেহর বশে বলা হবে, কিন্তু আবার আমি এখন মীরা আরোপি যে পুলিশ অফিসার আছেন, আমি ওনাকে যথেষ্ট বিশ্বাসও করি। তো তারপরে বলতে পারবো না যে কি করে ওরা জানতে পারে, কিছু তো একটা কালেকশন, কারো না ওনার সঙ্গে নেই, অন্য কারোর সঙ্গেও হয়তো থাকতে পারে। আর আমি তো পরিষ্কার বলে দিই যে আপনাকে বলবো, আপনি কাউকে বলবেন না। আমি পুলিশকে, আমি এসপিকে পর্যন্ত, এর আগে অমরনাথ এসপি উনি ছিলেন, আমি ওনাকে বলতাম যে আমি আপনাকে একটা খবর দেবো, আপনি আপনার এদেরকে, সেবিকদেরকে বলবেন না। আপনি অ্যাডিশনাল এসপিকেও আমি বলেছি যে আমি আপনাকে বিশ্বাস করি, আর কাউকে বিশ্বাস করি না, এমন আমি বলি। কিন্তু এনাকে তো আর সেটা বলতে পারছি না। এখন এনার ইয়েতে তো আমি পাচ্ছি না সেই যে উনি কাউকে বলে দিচ্ছেন কিছু হচ্ছে, আমি এটা বলতেও পারছি না। তার জন্য যে কি করে ওরা চলে যায়, মানে বুঝতে পারে, ওরা জানতে পারে, ওরা চলে যায়, হয়তো আমাকে কেউ জানায় না, হয়তো জানে, আর আমার সহপাঠী যারা আছে তারা হয়তো জানেন। তো আমি তার জন্য এটা বলতে পারবো না। ওরা পুলিশ আসার আগে মুহূর্তে ওরা গায়েব হয়ে যাবে, একদম মানে মিলিয়ে যায় এমন। এই যেদিন থেকে আপনার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হলো তারপর থেকে এই যে যাদের কথা আপনি বলছেন তাদের কথাবার্তায়, চলাফেরায় বা ঘোরাফেরায় কোনো পরিবর্তন হয়েছে, না একই রকম আছে? না, আমি নেই, ওদের পরিবর্তন নেই, ওরা সে একই আছে। ওরা কিন্তু এখন পর্যন্ত আমি শুনছিও না যে ওরা, এমনও শুনছি না যে ক্রিমিনালগুলো যেগুলো আছে ওরা যে ওদের যে পার্টি নিয়ে, ভোট নিয়ে মাতামাতি করছে, দৌড়ে বেড়াচ্ছে, এমনও শুনছি না। আবার যে তামান্নার মাকে মারবো, ধরবো, এমন আমি শুনছি না। মানে এই মুহূর্তে আমি এখনো এগুলো, এই আমার নাম ঘোষণা হওয়ার পরে থেকে শুনছি না। মানে ততটা, মানে যতটা অ্যাক্টিভ ছিল ততটা এখন আর ওরা সক্রিয় নেই? হয়তো, হ্যাঁ, হয়তো, জানি না। ওরা এখন এই মুহূর্তে শুনছে না, এই কিছুদিনের মধ্যে এখন শোনা যায়নি। তা আপনি যখন প্রচারে যাচ্ছেন, আপনি কি মানে প্রচারে গিয়ে মানুষের সঙ্গে এই আপনি শুরুতেই যে কথাগুলো বললেন, যেইগুলো এই মানে ওই ঘাটের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, এগুলো বলার সুযোগ পাচ্ছেন, নাকি আপনি যেখানে যাচ্ছেন সেখানে শুধু আপনার মেয়ের কথাই হচ্ছে? না, আমি সবাই আমাকে বলছে তামান্নার মা আসছে, তামান্নার মা বলে প্রথম পরিচয়টা হচ্ছে। তারপরে এক একজনের এক এক মতো কথা বলছে, যে কেউ ভয় পাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, আর যদি টিএমসি পার্টিকে ভোট না দেয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। তাই তাদের কথার উত্তরগুলো আমি দিচ্ছি, তারা যে প্রশ্নগুলো করছে সেই উত্তরগুলো আমি দিচ্ছি। তাই আমি সব কথা সবার সামনে সব কথা খুলে পরিষ্কার করে বলছি যে না, কি হবে আর কি হবে না সে তো মানুষ, আমিও হয়তো যদি এই প্রার্থীটা না হতাম তাহলে আমারও হয়তো মনে হতো যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতেই পারে। কিন্তু তামান্না চলে যাওয়ার পরে আমাকে এমন করে বুঝিয়ে দিয়েছে যে কেউ কারো বাপেরটা দেবে না, নিজেরটা নিজেরও হবে, আমারটা আমাকে দিচ্ছে, তার বাপেরটা নিয়ে আমাকে দেবে না।
এটা আমি বুঝেছি অনেক পরে, তামান্না চলে যাওয়ার পরে আমাকে বুঝিয়ে দিয়েছে যে মমতাও তার ঘরে থেকে এনে দেবে না, মোদিও তার ঘরে থেকে এনে দেবে না, আর অন্য পার্টি আসলেও কেউ কারো বাপেরটা এনে দেয় না, নিজের ভাই ভাইকে দেয় না। তো কে সরকার কে কাকে দেবে, সব তাদের নিয়ে তাদেরকে দেবে। তো এই যে পরিবর্তনটা আপনাকে আমরা যতটা দেখেছি, আপনি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের একদম গৃহবধূ, সেই হেঁসেল সামলাতে যিনি ব্যস্ত থাকতেন, বাড়ির কি রান্না হবে, মেয়ের জামা কাপড় ঠিক করা, এগুলো নিয়ে যিনি ব্যস্ত থাকতেন, তিনি কিভাবে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়ে আজকে ঘুরে বেড়াচ্ছেন, মানুষকে বলছেন আপনাকে আপনার পাশে থাকতে, এবং এই যে গোটা মানে পরিবর্তনটা আপনার মধ্যে, এই চেঞ্জটা, এটা কিভাবে এলো, মানে কিভাবে এটা সম্ভব হলো? সম্পূর্ণ দুইজনার আশীর্বাদে হলো। একমাত্র আমার উপরওয়ালা আল্লাহ আর তামান্না, 2 নম্বর তামান্না। আমার তামান্না, আমার আল্লাহ এমনভাবে আমাকে, আমার তামান্না চলে যাওয়ার পরে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো আমার আর কিছু করার নেই, পিছনে দেওয়াল ছাড়া কিছু নেই। তো মাথা থেকে ছাদ চলে গেছে, পায়ে তোলার মাটি নেই, তার জন্য আমাকে এমন বানিয়েছে। আর সম্পূর্ণ সাহস, ভরসা, এখন আমি আর ভয় পাই না, কাউকে ভয় পাই না, কাউকে পরোয়া করি না। মরে যাব, কাল যে গেলেও মরে যাব, আজও মরে যেতে পারি। তো এখন যেতে যেতে আমার যদি উপরওয়ালার ইচ্ছা থাকে তো আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমি ভয়ও করি না, কাউকে পরোয়া করি না, কে বোম দিয়ে মেরে দেবে এটাও আমি ভাবি না। আর এই দুটো আল্লাহ আর তামান্নার পুরো আশীর্বাদ আমার উপর আছে, তার জন্য আমি এখনও এমন কথা বলতে পারছি। যেমন আমি হাতা খুন্তি দিয়ে রান্নাও করতে পারবো, তেমন যদি কেউ আসে অন্যায়ের বিরুদ্ধে আমি হাতা খুন্তি ছুঁড়ে মারতেও পারবো। আমার তামান্না আমাকে শিখিয়ে গেছে, আর যাক। আল্লাহর আশীর্বাদ আছে। মনে যেসব নেতিবাচক চিন্তা আসছে সেগুলো বাদ দিন, দিয়ে ইতিবাচক ভাবনা নিয়ে এগোন। তামান্না সবসময় সঙ্গে আছে, গোটা দেশ গোটা দুনিয়া আপনার সঙ্গে আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ একজন মায়ের থেকে রূপান্তরিত হয়ে আজ তিনি নেমে পড়েছেন রাজনীতির কাঁটাযুক্ত পথে, সেই গল্পই শোনালেন তিনি। কালীগঞ্জ থেকে ক্যামেরা সুমন ও ত্রিদীপের সঙ্গে আমি সোমনাথ, সংবাদ প্রতিনিধি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।